আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর। এরপর জানাবো যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, যুদ্ধ জাহাজ পরিদর্শন করেছেন কিম জং উন। এদিকে ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালালো রাশিয়া, হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানিয়ে দেব ইরানি লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন যুক্তরাষ্ট্রের। এরপর জানাবো ইসরায়েলি আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য, জাতিসংঘ থেকে ঘোষণা। আরো জানাবো ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু সব উস্কানির কঠোর জবাব দেবে, ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রাইসি। এবং সর্বশেষ জানিয়ে দেব ইন্নালিল্লাহ, সিরিয়ায় আইআরজিসির আরো এক উপদেষ্টা শহীদ হয়েছেন ইসরায়েলি বিমান হামলায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, মুসলিম বিশ্বের সব থেকে শক্তিধর একটি দেশ ইরান। এই ইরানে এখন ইসরায়েল হামলা চালাচ্ছে এবং ইরানের একের পর এক ক্ষমতাশালী বিভিন্ন বাহিনীর প্রধানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং তাদেরকে শহীদ করছে। আর যে কারণে ক্ষিপ্ত হয়েছে ইরান। আর ইরান পাল্টা হামলা চালালে ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে। তবে ইরান এত সহজেই দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেবে না। ইসরায়েলকে ধূলিসাৎ করে তবেই থামবে ইরান, কারণ ইতোমধ্যেই ইসরায়েলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ইরানের সমস্ত বাহিনী। মার্কিন সেনাদের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরাকি গোষ্ঠীর। ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা করেছিল তারা আর মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাবে না। সেই ঘোষণায় খানিকটা স্বস্তি পেলেও আবার অস্বস্তিকর পরিস্থিতির হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য। এবার ইরাকের আরেক প্রতিরোধ গোষ্ঠী আল নুজাইবা জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মার্কিন সেনাদের লক্ষ্য করেই হামলা চালিয়ে যাবে। গোষ্ঠীটির মহাপরিচালক শেখ আকরাম আল কাবি শুক্রবার এই ঘোষণা দিয়েছে। সেই সাথে তারা ইরাক থেকে পুরোপুরিভাবে মার্কিন সেনাদের প্রত্যাহার করার দাবিও জানিয়েছে। এক বিবৃতিতে আকরাম বলেছেন এই সিদ্ধান্ত তার গোষ্ঠী এককভাবেই নিয়েছে। এর আগে ইরাকের অন্যতম সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ জানিয়েছিল ইরাকে প্রধানমন্ত্রী ও সরকারের সাথে আলোচনার পর তারা মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। কাতিব হিজবুল্লাহ ও আল নুজাইবা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেরই অংশ। কাতিব হিজবুল্লাহর নেতৃত্বেই এই গোষ্ঠীগুলো এতদিন গাজার সমর্থনে ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে অবস্থান করা মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে আসছিল। নুজাইবা গোষ্ঠীর নেতা আল কাবি বলেছেন তারা এককভাবেই মার্কিন বাহিনীর উপর হামলা চালানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তার মতে আল নুজাইবা স্বাধীনতার চেতনা ধরেই লড়াই অব্যাহত রাখবে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় 3 সেনা নিহত হওয়ার ঘটনায় ইরাকি যোদ্ধাদের লক্ষ্য করে কয়েক দফায় হুমকি দেয় জো বাইডেনের প্রশাসন। সেই হুমকির জবাবে আল নুজাইবা প্রধান বলেছেন আমেরিকা হুমকি ধামকি দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের দমিয়ে রাখতে চায়, তবে তাদের এই হুমকি কোনো কাজে আসবে না। তিনি জানিয়েছেন আমেরিকাকে উপযুক্ত সময়ে যথাযথ জবাব দেওয়া হবে। যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে উত্তর কোরিয়া, যুদ্ধ জাহাজ পরিদর্শন কিমের। একটি শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার দেশ যখন যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে ওই মুহূর্তে নৌশক্তি প্রস্তুতি দেখতে যুদ্ধ জাহাজ পরিদর্শন করলেন কিম। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এ তথ্য জানিয়েছে। KCNA বলেছে কিম আশা প্রকাশ করেছেন ডকইয়ার্ডে কর্মীরা বিশ্ব পর্যায়ে সফলভাবে বড় যুদ্ধ জাহাজ তৈরি করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়াকে তার দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে কিম। পুনরেকত্রীকরণ এবং প্রচারের জন্য নিবেদিত সংস্থাগুলোকে জেটিসন করা হয়েছে। এমনকি 0.001 মিলিমিটার আঞ্চলিক সীমানা লঙ্ঘনের জন্য যুদ্ধের হুমকি দিয়েছেন।
তিনি সম্প্রতি একটি সাবমেরিন থেকে নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেছেন। এটিকে উত্তরের নৌশক্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেছেন কিম। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নামফু ডকইয়ার্ডে কিম বলেন, দেশের সামুদ্রিক সার্বভৌমত্বকে নির্ভরযোগ্যভাবে রক্ষা করতে এবং বর্তমানে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নৌবাহিনীর শক্তিশালীকরণ নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করে। হাইপারসোনিক ওয়ারহেড, গুপ্তচর উপগ্রহ এবং কঠিন জ্বালানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একটি পারমাণবিক চালিত সাবমেরিন 2021 সালে মূল পার্টি কংগ্রেসে সেট করে কিমের কৌশলগত অস্ত্রের ইচ্ছার তালিকায় ছিল। সূত্র এএফপি। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালালো রাশিয়া, হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউক্রেনের মধ্য অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার ফরাসি গণমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইরানিয়ান ডিজাইনের অন্তত 24টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দিনিপ্রোভ্যাক্স অঞ্চলের অবকাঠামোগুলোতে। ওই অঞ্চলের প্রধান সের্গেই লাইশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, 40,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাছাড়া দুটি খনিও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা অনুমোদন যুক্তরাষ্ট্রের। সিরিয়া এবং ইরাকে থাকা ইরানি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যুক্তরাষ্ট্রের পার্টনার সিবিএস নিউজকে একথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরে এই হামলা চালানো হবে। কখন কখন হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে বলেও জানানো হয়েছে। গত রবিবার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের একটি ড্রোন হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। এই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত ওই গোষ্ঠীটিতে এমন কিছু সশস্ত্র যোদ্ধা রয়েছে যাদেরকে অস্ত্র, তহবিল, প্রশিক্ষণ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী, রেভলিউশনারি গার্ড ফোর্স। ধারণা করা হয় যে রবিবারের হামলার পেছনে ওই গোষ্ঠীর হাত ছিল। এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। টাওয়ার 22 নামে পরিচিত ওই সামরিক ঘাঁটিতে হামলার ফলে আরও 41 জন মার্কিন সেনা আহত হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে সামরিক ঘাঁটিতে হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা ইরানের তৈরি করা এবং ইউক্রেনে হামলা চালানোর উদ্দেশ্যে রাশিয়ায় ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সাথে এর মিল রয়েছে। ইসরায়েলি আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য বলছে জাতিসংঘ। ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা বেশি যে এই উপত্যকাকে আবার বসবাসযোগ্য করতে হাজার হাজার কোটি ডলার অর্থ এবং কয়েক দশক সময় লাগবে। ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু সব উস্কানির জবাব দেবে ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রাইসি। গাজা যুদ্ধ শুরু হবার পর থেকেই অলিখিতভাবেই মধ্যপ্রাচ্যে আরও বেড়েছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। ইরান সমর্থিত হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। আবার ইরাক সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরাকের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। সেই হামলা প্রতিহত করতে সিরিয়ায় ও ইরাকেও মার্কিন বাহিনী থেমে থেমে হামলা অব্যাহত রেখেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইরান ও যুক্তরাষ্ট্রের ছায়াযুদ্ধ কেন্দ্রে পরিণত হয়েছে। সিরিয়ায় আইআরজিসির আরও এক উপদেষ্টা শহীদ ইসরায়েলি বিমান হামলায়। দামেস্কের দক্ষিণে সৈয়দা জৈনাব এলাকার কাছে আকরাবাহ শহরে ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা শহীদ হয়েছেন। ইসরায়েলি জঙ্গি বিমানগুলো সৈয়দা জৈনাব থেকে সামান্য দূরত্বে বিমানবন্দর সড়কে হামলা চালায়। ওই হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা সঈদ আলিদ্দি শহীদ। এর প্রসঙ্গে সিরিয়ার সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে ইহুদিবাদী শত্রু যোদ্ধারা অধিকৃত গোলানের আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্ক শহরের দক্ষিণের কয়েকটি পয়েন্টে তারা হামলা চালায়। ওই হামলায় সঈদ আলিদ্দি শহীদ হন।